হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওটা একটা স্পেশাল সেশন। আমি এই ভিডিওটা বানিয়েছি তাদের কথা মাথায় রেখে, যারা কিছুদিন ধরে ভাবছো যে ডাব্লিউবিসিএস দেবে, কিন্তু সঠিক অ্যাপ্রোচ পাচ্ছ না, কি কি বুকস ফলো করবে সেটা বুঝতে পারছো না, স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা বুঝতে পারছো না। তাদের কথা ভেবেই ভিডিওটাতে আমি বানিয়েছি, এবং তারাও এই ভিডিওটা দেখতে পারো যারা জাস্ট স্টার্টেড করেছো প্রিপারেশন, এবং তোমরা হয়তো এই ভিডিও থেকে কিছু পয়েন্টস পেয়ে যেতে পারো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এবং এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডাব্লিউবিসিএস কে নিয়ে, যদি সেই ভিডিওটা দেখে না থাকো, এটা দেখার আগে ওইটা দেখে নিও। কারণ ওই ভিডিওতে আমি ডিসকাস করেছি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে। সো এই ভিডিওতে আমি সিলেবাস নিয়ে ডিসকাস করব না, আমি জাস্ট ডাইরেক্ট বুক লিস্টে চলে যাব, অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সো ফ্রেন্ডস, বিফোর ডিসাইডিং কি তুমি ডাব্লিউবিসিএস দেবে, ডাব্লিউবিসিএস রাইট করবে, তার আগে তোমার দুটো একটা জিনিস জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে এর এক্সাম প্যাটার্নটা এবং সিলেবাসটা। এবং তারও আগে তোমাকে ভাবতে হবে যে ডাব্লিউবিসিএস এর মাধ্যমে তুমি তো সিভিল সার্ভেন্ট হবে, সরকারি কর্মচারী, যাদের কাজ কি হবে মেনলি না গভর্নমেন্টের চিন্তাধারা মানুষের কাছে পৌঁছে দেওয়া, গভর্নমেন্টের বানানো বিভিন্ন স্কিম ইমপ্লিমেন্ট করা, যোজনা ইমপ্লিমেন্ট করা। এবং সেই কাজগুলো করতে গিয়ে তোমাদেরকে কোন এনভায়রনমেন্টে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কি কি হিন্ড্রেন্সেস আসতে পারে, তো এগুলো তোমাদের আমার মনে হয় জানা উচিত। কারণ তোমরা ধরো ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হবে, বা যদি পুলিশে যাও কি ধরনের কাজ করতে হবে, কি ডিল করতে হবে, এটা জানা দরকার। কারণ তোমরা যদি নিউজ দেখো, অনেকেই কিন্তু জব পাওয়ার পরে জব ছেড়ে দেয় বিভিন্ন কারণে, যারা হয়তো ওয়ার্কিং এনভায়রনমেন্টে নিয়ে হ্যাপি থাকে না। তো এগুলো ভাবা উচিত বিফোর স্টার্টিং প্রিপারেশন। কারণ এই প্রিপারেশনটা তুমি ধরে নাও মোর অর লেস 1 ইয়ার লাগবে, এবং এই এই টাইমের মধ্যে তুমি অন্য কোনো প্রিপারেশন দিতে পারবে না। কারণ এটার প্রিপারেশনের স্ট্র্যাটেজি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের থেকে একটু আলাদা। তো এগুলো তোমরা একটু ভেবে নেবে ডিসাইড করার আগে। এবং এটাও জেনে রাখবে যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ গ্রুপ এ বা গ্রুপ বি যে স্যালারি, সেটা কিন্তু ভালো, কিন্তু খুব লিউক্রেটিভ নয়। ওর থেকে অনেক পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস যেগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ যেগুলো আছে, তার স্যালারি কিন্তু অনেক বেটার। তো তোমরা এটা কেন দিতে চাইছো সেটা কিছুটা ভেবে নেবে, ডিসিশন নাও। এবং ডিসিশন নেওয়ার পরে ফার্স্ট কাজ তোমরা করবে সেটা হচ্ছে তোমরা পিএসসির ওয়েবসাইটে যাবে, সেখান থেকে সিলেবাস প্রিন্ট করে নেবে, সিলেবাসটা নিজের কাছে রেখে দেবে। এখন এই ভিডিওতে আমি তোমাদের কিছু স্ট্র্যাটেজি বলবো, কিছু স্ট্যান্ডার্ড বুকস এর নাম বলবো, যেগুলো পড়ে আমি একটা 8 মাসের একটা স্ট্র্যাটেজি বলবো তোমাদেরকে, যে তোমরা এগুলো পড়ে কিভাবে উইদাউট এনি কোচিং, কোনো কোচিং ছাড়াই অনলি বাই সেলফ স্টাডি তোমরা ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে। কিন্তু মনে রেখো এখানে একটা ডিসক্লেমার আছে, একটা বিধিসম্মত সতর্কীকরণ আছে, যে যে কোনো সাকসেসের জন্য কিন্তু কয়েকটা মানুষের দরকার হয়। এখানে আমি তোমাদেরকে 3টে ওয়ার্ডের কথা বলবো, যেগুলো কিন্তু যে কোনো সাকসেসের কি কি পিলার বলতে পারো। সেগুলো হচ্ছে ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। ডেডিকেশন যদি তোমার না থাকে, তুমি কখনো কোনো কাজে সাকসেসফুল হতে পারবে না। ফার্স্ট কন্ডিশন, তোমাকে ডেডিকেটেড হতে হবে যে তুমি ডাব্লিউবিসিএস অফিসার হতে চাও। ইউ হ্যাভ টু বি 100% ডেডিকেটেড থ্রু আউট ইউর জার্নি অফ প্রিপারেশন। সঙ্গে পেশেন্স থাকতে হবে। তুমি দিনে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ছো, 1 বছর 6 মাস 7 মাস 8 মাস কন্টিনিউয়াসলি উইদাউট এনি ইন্টারভেল তোমাকে কিন্তু পড়তে হবে, পেশেন্স রাখতে হবে, পড়তে পড়তে ধৈর্য হারিয়ে ফেললে হবে না। থার্ড, পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স মানে কি?
পার্সিভারেন্স মানে হচ্ছে কোনো কিছুর প্রতি স্ট্রিক্টলি অ্যাটেন্টিভ, কনসেন্ট্রেটেড হওয়া এবং সেইভাবে সেই জিনিসটাকে ফলো করা, রিলেন্টলিসলি এবং স্ট্রিক্টলি ফলো করতে হবে। তোমরা যদি এই তিনটে ওয়ার্ড মাথায় রাখো, নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করো, আমি যে অ্যাপ্রোচটা বলবো, যে স্ট্র্যাটেজি বলবো, সেটা যদি অ্যাডাপ্ট করো, you are bound to get a success. So friends, let's start. Once you decided that you are going to write WBCS, first thing you have to do is take print out of syllabus and give 2 to 3 days to memorize it. সিলেবাসকে মুখস্থ করো। কিছুটা অদ্ভুত শোনাতে পারে কথাটা, কেন সিলেবাসকে কেন মুখস্থ করতে হবে? বেসিক্যালি তোমাকে সিলেবাস মুখস্থ করতে হবে কারণ সিলেবাসে অনেক টপিক আছে। তুমি যদি মনে রাখো, কিওয়ার্ডস গুলো মনে রাখবে, কোন কোন টপিক আমার করে এক্সাম দিতে হবে, তাহলে কি হবে, তোমার রেগুলার স্টাডির বাইরে তুমি যে টাইম কাটাবে, হয়তো নিউজ দেখছো, হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু দেখছো, সেখানে যদি তোমার সিলেবাস রিলেটেড কিছু আসে, বা বন্ধুদের সঙ্গে হয়তো কখনো আড্ডা দিচ্ছ, সেখানে যদি সিলেবাস রিলেটেড কিছু টপিক আসে, নতুন কিছু আসে, তুমি সঙ্গে সঙ্গে সেইটা সম্বন্ধে যতটা পারো ডিটেলস জেনে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো কিছু যখন পড়ছো, বেসিক্যালি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, নিউজ থেকে কি দেখতে হবে, তোমার সিলেবাসে যেগুলো আছে সেগুলো দেখতে হবে। তো তোমার মাথায় যদি এগুলো থাকে, সিলেবাস কি আছে, আমি কি জিনিস নিয়ে ডিল করব, আমাকে কি জিনিস নিয়ে ডিল করতে হবে, সেটা যদি তোমার মাথায় থাকে, তোমার মনে থাকে, তাহলে তুমি যেখানেই সেই সংক্রান্ত যে কোনো জিনিস পাবে, সেটাকে কমপ্লিটলি ডিটেলসে দেখে নেবে। তুমি যদি এই হ্যাবিটটা করে তুলতে পারো, তাহলে ইন দ্য লং রান তোমার টোটাল প্রিপারেশনে এটা তোমার জন্য ভীষণভাবে বেনিফিশিয়াল হবে। সো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ টেক প্রিন্ট আউট অফ দ্য সিলেবাস, ডিটেইল সিলেবাস অ্যান্ড মেমোরাইজ ইট। দেন আমি তোমাদের স্ট্যান্ডার্ড বুক লিস্টের নাম বলছি এখানে, এবং তোমরা জানো যে তোমাদের সিলেবাস কি আছে, প্রিলিমস জন্য কি পড়তে হবে, মেন্সের জন্য কি পড়তে হবে। সেই হিসাবেই আমি যে বই বুক লিস্টের কথা বলবো, এটা কম্বাইন্ড, মানে এই বুকস গুলো পড়লে তোমার প্রিলিমস এর জন্য কাজে লাগবে, মেন্স এর জন্য কাজে লাগবে। এবং সবসময় মনে রাখবে, তুমি যখন প্রিপারেশন শুরু করবে, তুমি ভালো স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, যেরকম স্টুডেন্ট হও, সবসময় যে কোনো প্রিপারেশন শুরু করতে হবে একদম বেসিক লেভেল থেকে, একদম বেসিক থেকে। সো ফার্স্ট ইংলিশ কম্পোজিশনের জন্য তুমি কি করবে? ইংলিশ কম্পোজিশনের জন্য আমি বলবো তুমি একদম একটা বেসিক বই, যেটা তুমি হয়তো তোমার একাডেমিক লাইফে পড়ে এসেছো, সেখান থেকে শুরু করো। 9-10 লেভেলের যে কোনো একটা ভালো গ্রামার বই, সেটা থেকে শুরু করো। ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো ভোকাবুলারি রিলেটেড জিনিস শুরু করো। সেই সঙ্গে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এগুলো শুরু করো। দেন তোমার গ্রামার বইটা যেহেতু তোমার চেনা পরিচিত, তুমি অলরেডি পড়েছো, তো সেইটাকে আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, দুবার পড়ে নাও, ভালো লাগবে পড়তে। দুবার পড়া হয়ে গেলে তুমি শুরু করো আরিহান্স পাবলিকেশন একটা বই আছে, এসসি ভার্স, সেটা শুরু করো, প্র্যাকটিস করো। ভোকাবুলারি যদি তোমার ভালো না থাকে, একটু এনহ্যান্স করার চেষ্টা করো ভোকাবুলারি, এবং কিছু জিনিস মুখস্থ করার থাকে, বোঝার কিছু নাই, যেমন ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ফ্রেজেস, সেগুলো করো। এই দুটো বই ভালো করে করো, ইট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। নেক্সট, ফর জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স আবার তুমি যেগুলো অলরেডি পড়ে এসেছো 5-6 বছর আগে, 6-7 বছর আগে, সেগুলো দিয়ে শুরু করবে। ক্লাস 9-10 এর টেক্সট বুক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অনেকদিন আগে পড়েছো, আবার পড়ো, ভালো লাগবে, সহজ সরল বই, একদম আমাদের বাংলা মিডিয়ামেই পড়ো। যদি বাংলা মিডিয়ামের বইটা তোমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 15 দিন 10 দিনে শেষ হয়ে যায়, দুবার পড়ে নাও। তারপরে যদি মনে হয় আরো কিছু পড়বো, তখন তুমি এনসিইআরটি তে যেতে পারো, 9-10 এনসিইআরটি পড়ো, 11 পর্যন্ত পড়তে পারো। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বেসিক কোশ্চেন যেমন থাকবে, বিভিন্ন আপডেট। তুমি যখন নিউজ পেপার পড়বে, হয়তো দা হিন্দু পড়ছো, বা দা হিন্দুর কোনো নিউজ অ্যানালিসিস দেখছো, সেখান থেকে সায়েন্স রিলেটেড টপিকগুলো, সেগুলো নোট করে নাও, সেগুলো থেকে আসবে।
জেনারেল সায়েন্সের জন্য এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। জাস্ট চোখ কান খোলা রাখো, নিজের টেক্সট ভালো করে পড়ো, এনসিইআরটিটা পড়তে পারো করজোর, এবং বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। নেক্সট তোমার কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর জন্য কি করবে, তোমাকে ডেইলি নিউজ পেপার পড়ার হ্যাবিট করতে হবে। এবং এক্ষেত্রে আমি বলে দিই, তুমি যদি ডেইলি নিউজ পেপার পড়ে নিজে যদি বুঝতে না পারো যে এই নিউজ পেপার থেকে কোন কোন টপিক গুলো পড়বো বা কি নোটস করবো, আমি বলবো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তুমি নিউজ অ্যানালিসিসটা দেখে নিতে পারো। খুব বেশি টাইম এর পেছনে কিন্তু দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে যে নিউজ পেপার নিয়ে হয়তো সারাদিন 2 ঘন্টা 3 ঘন্টা চাপিয়ে দিলে চলবে না। ম্যাক্সিমাম 1 আওয়ার তুমি এর পেছনে দিতে পারো। যে কোনো ভালো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তুমি নিউজ অ্যানালিসিস দেখতে পারো, দ্য হিন্দু নিউজ অ্যানালিসিস দেখতে পারো, ইন্ডিয়ান এক্সপ্রেসও দেখতে পারো, এবং সেখান থেকে নোটস বানিয়ে নাও। তুমি টপিকটা দেবে হেডিং, কোন টপিকের উপর ডিসকাশন হচ্ছে, এবং সেখানে নোটস বানানোর সময় কিন্তু ডিটেলসে লিখবে না, তাহলে অনেক টাইম চলে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। সিম্পলি তুমি কি করবে, যে কোনো টপিকে জাস্ট কি ওয়ার্ড গুলো, কিচ্ছু না, কোনো সেন্টেন্স না, কোনো লাইন্স না, জাস্ট কি ওয়ার্ডস গুলো নোট করে নাও। তাহলেই তুমি যখন রিভিশন দেবে তুমি রিলেট করতে পারবে। এবং এই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ডেইলি বেসিস করতে হবে। তুমি যদি ভাবো সপ্তাহের শেষে করবো বা মান্থলি করবো, তাহলে কিন্তু দেখবে মাসের শেষে অনেকটা জমে গেছে, তখন প্রিপারেশনটা ভালো হবে না। তুমি ডেইলি বেসিস করো। আর একটা জিনিস করতে পারো, যে কোনো একটা ভালো মান্থলি বা উইকলি ম্যাগাজিন, তোমার যেটা তোমার পার্সোনাল চয়েস, যেটা করতে পারো, মান্থলি করতে পারো। তাহলে মাসের শেষে তুমি প্রত্যেক দিন যেগুলো পড়েছো, মাসের শেষে জাস্ট একটা রিভিশনের জন্য যে কোনো একটা ভালো ম্যাগাজিন তুমি ইউজ করতে। নেক্সট, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইতিহাসের জন্য কি করবে, দেখো হিস্ট্রি কিন্তু দুটো পার্ট আছে। এই হিস্ট্রি অফ ইন্ডিয়া একটা আছে যেখানে 25 মার্কস থাকবে, আর একটা হিস্ট্রি থেকে ন্যাশনাল মুভমেন্টের উপরে 25 মার্কস। তার মানে তুমি বুঝতে পারছো তোমার হিস্ট্রি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। 50 মার্কস থাকবে দুটোর মধ্যে। তো হিস্ট্রিকে তোমাকে সব থেকে ভালো করে পড়তে হবে। কোথা থেকে শুরু করবে না, সেই তোমার পুরনো বই 9-10-এর হিস্ট্রি বুক খুব ভালো করে পড়ো, দুবার পড়ে নাও। পড়ার পরে তুমি শিফট করে যাও ন্যাশনাল মুভমেন্ট বা অ্যানসিয়েন্ট পাবে না, ন্যাশনাল মুভমেন্টের জন্য স্পেকট্রাম, স্পেকট্রাম বাই রাজীব আহির, সেই বইটা তুমি ফলো করো। বইটাতে সমস্ত কিছু পেয়ে যাবে। বইটা অনলি মডার্ন হিস্ট্রির উপরে, তো এবং হিস্ট্রিতে বেশি কোশ্চেনও কিন্তু তোমার মডার্ন হিস্ট্রি থেকেই আসে। তো স্পেকট্রামটা ফলো করো। আর একটা বইয়ের কথা আমি বলবো, সেটাও ফলো করতে পারো, যদি কারোর কাছে থেকে থাকে তো ফলো করবে সেটা। সেটা হচ্ছে বিপিন চন্দ্রা। বিপিন চন্দ্রা একটা বই আছে, সেই বইটাও ভালো বই, সেটাও ফলো করতে পারো। হিস্ট্রির জন্য এটাই এনাফ। তুমি তোমার ক্লাস 9-10 এর টেক্সট বুক এবং স্পেকট্রাম আর বিপিন চন্দ্রা। নেক্সট, জিওগ্রাফি। জিওগ্রাফি তুমি অবশ্যই শুরু করবে বসু মৌলিকের টেক্সট বুক থেকে। এবার বসু মৌলিকের যদি এখনকার বইটা তো শুরু হয়ে গেছে, যদি পুরোনো বইটা থাকে, ওই বইটা যদি থাকে ওটা থেকে শুরু করো, যদি না থাকে তাহলে একটু কালেক্ট করে নেবে। পুরোনো বসু মৌলিকের টেক্সট বুক থেকে শুরু করো, এবং তারপর তোমরা এনসিইআরটি 9, 10, 11, 12 এই চারটে বই পড়ো। যদি কেউ মাজিদ হোসেন অলরেডি কিনে দিয়ে থাকো, কারণ অনেকে মাজিদ হোসেন ফলো করো, সে মাজিদ হোসেনে পড়তে পারো। তো একটা জিনিস মনে রাখবে, তোমরা যে বই ফলো করো শুধুমাত্র একটা বা দুটো বইয়ের লেগে থাকবে, মানে তোমার রিসোর্সেস খুব বাড়াবে না। কারণ কি, রিসোর্স যখন খুব বাড়িয়ে ফেলবে তখন প্রিপারেশন ভালো হয় না, সব বই থেকে দেখা যাবে তুমি একটু একটু করে পড়ছো। তুমি একটা বা দুটো কম্প্যাক্ট রাখার চেষ্টা করবে রিসোর্সেস, এবং সেই একটা দুটো থেকেই কিন্তু তোমাকে সেটাকে রিভিশন দিতে হবে অনেকবার, 10 বার 12 বার রিভিশন দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তোমার এফিসিয়েন্সি বাড়বে। তুমি যে টপিক পড়বে সেখান থেকে কোনো এক্সাম কোশ্চেন আসলে কিন্তু এক্সামে করতে পারবে। সেই জন্য আমি বারবার তোমাদেরকে বলবো যে রিসোর্স বেস খুব বেশি না বাড়াতে, কনসাইজ রাখো, সেখান থেকে এফিসিয়েন্সি বাড়াও। তো তোমার কাছে কোন বুক আছে, তোমার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে, তুমি সেটাই পড়ো। এমন কোনো ব্যাপার নয় যে তুমি মাজিদ হোসেন না পড়লে তোমার ভীষণ লস হয়ে গেল, বা এনসিইআরটি না পড়ে মাজিদ হোসেন পড়লে খুব বেশি লস হয়ে গেল, এমন নয়। তুমি মাজিদ হোসেন পড়লে ওখান থেকেও পেয়ে যাবে, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে তুমি যেটা পড়ছো তার জন্য তোমার এফিকেসি ভালো হয়। নেক্সট, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি মিলে তোমরা জানো 25 মার্কস আছে, দুটো মিলে।
কিন্তু এটা অনেকের কাছে খুব ডিফিকাল্ট লাগে এই টপিক দুটোই। তো এটাতে একটু কেয়ারফুল হওয়া দরকার, একটু ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান পলিটির জন্য আমি বলবো দুটো বইয়ের কথা মাস্ট, এই দুটো বই ফলো করতেই হবে। একটা হচ্ছে ক্লাস 11 এর এনসিইআরটি, এটা দিয়ে শুরু করতে হবে তোমাকে। বইটার নাম কনস্টিটিউশন অ্যাট ওয়ার, খুব ভালো বই, অসাধারণ বই। এটা দিয়ে শুরু করো, এন্ড দেন লক্ষ্মীকান্ত ইজ ইয়োর বাইবেল। মেন্স থেকে এখান থেকে কোশ্চেন পাবেই, প্রিলিমস থেকেও পাবে। এই দুটো বই যদি তুমি ভালোবার করো, লক্ষ্মীকান্ত 5-6 বার রিভাইজ করে নাও, এনসিইআরটি কনস্টিটিউশন আর 5-6 বার, যদি টাইম পাও আরো বেশি করে নাও, এখান থেকে কোশ্চেন পাবে। লেগে থাকো এটার পেছনে, এখান থেকে কোশ্চেন পাবে। নেক্সট ইকোনমি। ইকোনমির জন্য আমি বলবো ক্লাস 11-12 এর এনসিইআরটি টেক্সট বুক ফলো করো, শুরু করো ক্লাস 11 এর দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখান থেকে শুরু করো। এবং সেই দুটো বই ভালো করে করার পরে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখবে বা শুনবে হয়তো রমেশ সিং এর নাম, কিন্তু আমি বলবো রমেশ সিং অনেক মোটা বই, অনেক ভলিউম বেশি, সেই বইটা পড়াটা একটু ডিফিকাল্ট। তার থেকে একটা বই আছে সঞ্জীব বর্মা, তোমরা দেখে নিতে পারো। আমি আগেই বলবো না তোমরা এটা কিনে শুরু করো, তোমরা দেখে নেবে বিভিন্ন জায়গায়। সঞ্জীব বর্মা বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, খুব ভালো বই, সমস্ত টপিকস পেয়ে যাবে। এটা ফলো করতে পারো ইকোনমির জন্য। নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, একটা বই ফলো করো এনাফ, মোর দ্যান স্পেকট্রাম। হয় স্পেকট্রাম, যার কাছে বিপিন চন্দ্র আছে বিপিন চন্দ্র ফলো করতে পারো। নেক্সট জেনারেল মেন্টাল এবিলিটি, জিআই বা লজিক্যাল রিজনিং অ্যাপটিটিউড, এগুলোর জন্য যারা এগুলোর সঙ্গে পরিচিত তারা জানো এই জিনিসগুলো খুব একটা টাফ নয়, ইজি জিনিস। যারা জানো না, কখন কম্পিটিটিভ এক্সাম দাওনি, তাদের কাছে একটু নতুন লাগতে পারে, তবে নতুন জিনিস ভালো লাগবে। একটাই বই ফলো করো, সেটা ভালো করে পড়ো, আর এস আগরওয়ালের একটা রিজনিং এর বই আছে, ভালো বই, বেশি কিছু ভাবার দরকার নেই, করার দরকার নেই। ওই বইটাও ভালো করে করো, ওই বই থেকেই পেয়ে যাবে, সব একই টাইপের হবে, সিমিলার, সো প্রবলেম কিছু নেই। এবারে এগুলোর জন্য একটা কথা মনে রাখবে, এগুলো কিন্তু তোমার কম্বাইন্ড বুক লিস্ট আমি বললাম। তুমি যখনই প্রিপারেশন শুরু করবে, যারা হয়তো একটু অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের বেস হয়তো খুব একটা ভালো নেই, তারা প্রথম 2-3 মাস প্রিলিমস রিলেটেডই পড়তে পারো। কিন্তু যাদের বলবো বেশ মোটামুটি ভালো আছে, তারা একদম শুরু থেকেই কিন্তু সবসময় কম্বাইন্ড প্রিপারেশনে যাবে। কম্বাইন্ড প্রিপারেশন মানে তোমার বোথ ফর প্রিলিমস অ্যান্ড মেন্স। যেমন তুমি যখন থেকে প্রিপারেশন শুরু করছো, মেন্সের জন্য প্রিসি রাইটিং, লেটার রাইটিং, বাংলাতেও একই টপিক আছে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলো শুরু করবে। ইংলিশের জন্য ভোকাবুলারিটা একটু বাড়াতে হবে, বিশেষ করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার, ইডিয়মস, এগুলো একদম শুরু করবে প্রথম থেকেই। মানে প্রিপারেশন সেপারেট হবে না, যে প্রিলিম পাস করবো তারপরে এগুলো শুরু করবো, এমন নয়, তাহলে তুমি পিছিয়ে পড়বে। তোমাকে একদম প্রথম থেকে কম্বাইন্ড প্রিপারেশন যেতে হবে। এবং মেন্স এক্সামের জন্য এগুলো ছাড়াও আমি কয়েকটা জিনিস বলবো, যেখান থেকে দুটো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাজেট। তুমি কারেন্ট বাজেটটা দেখবে, যদি তোমার 2021-এ এক্সাম থাকে, তাহলে তুমি 2020-21-এর বাজেটটা দেখে যাবে। যদি 22-এ থাকে, 2021-22-এর বাজেট দেখে যাবে। জেনারেলি এপ্রিল মাসে বাজেট আসে প্রত্যেক বছরে, যা দেখে যাবে। এবং ইকোনমিক সার্ভে, ইকোনমিক সার্ভে তোমার লাস্ট 1 ইয়ারের ইকোনমিক অ্যাক্টিভিটি থাকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি অ্যাচিভমেন্ট, ইকোনমিতে আমরা কি কি অ্যাচিভ করেছি বা কি কি প্রবলেমের মধ্যে পড়েছি, সেটা একটু দেখে যাবে ইকোনমিক সার্ভেটা। এটা বাজেটের আগে বেরোয়, জেনারেলি ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যায় ইকোনমিক সার্ভে, এটা একটু দেখে যাবে, এখান থেকে দুটো একটা কোশ্চেন থাকে। আর পেপার 1 আর পেপার 2 মানে বেঙ্গলি আর ইংলিশের জন্য মেন তোমার দরকার প্র্যাকটিস, সেটা প্র্যাকটিস করবে। আমরা প্রথম থেকেই যেহেতু বললাম কম্বাইন্ড প্রিপারেশনে যাবে। এবারে দেখো মেন্সের জন্য আর কি তোমার পড়া উচিত, সেটা হচ্ছে প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। তোমাকে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার কিন্তু ফলো করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে দুটো ডিফারেন্ট প্র্যাকটিস সেট থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দুটো ডিফারেন্স কেন বলছি, তুমি দুটো ডিফারেন্ট পাবলিকেশনের এমসিকিউ প্র্যাকটিস সেটের বই কিনবে, পাওয়া যায় মার্কেটে, অনেক আছে। দুটো ডিফারেন্ট পাবলিকেশন মনে রাখবে, এবং দুটো কমপ্লিট করতে হবে তোমাকে। এবং সেটা করার আগে, তোমার প্রিপারেশন হয়ে যাওয়ার আগে, তুমি
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডাউনলোড করে নেবে, নেট থেকে পেয়ে যাবে। ডাউনলোড করে নিজে করার চেষ্টা করবে, এক্সাম দেবে প্রিভিয়াস ইয়ার, দেখবে কত কিভাবে পাচ্ছ। কারণ তুমি হয়তো 3 মাস 4 মাস পড়াশোনা করেছো, পড়াশোনা করে কতটা বুঝতে পেরেছো, সলভ কতটা করতে পারছো। কারণ আলটিমেটলি এক্সামে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে, সেই প্র্যাকটিসটা গড়ে তুলতে হবে। এবার আমি তোমাকে স্ট্র্যাটেজি বলবো, আমি তোমাকে 8 মান্থসের একটা স্ট্র্যাটেজি বলবো। তোমরা যদি এটা ফলো করো, সাকসেস বাউন্ড টু কাম। দেখো, হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আছো যারা ওয়ার্কিং প্রফেশনাল, যারা কোনো চাকরি করছো, করে করে হয়তো ভাবছো ডাব্লিউবিসিএস দেবে। তাদের জন্য আমি একটা জিনিস বলবো যে তোমরা হয়তো যখন ট্রাভেল করছো অফিসের জন্য, তখন টাইমটা কাজে লাগাও, টিফিন আওয়ার্সে টাইমটা কাজে লাগাও। এখন তো অনেক কিছু অনলাইন রিসোর্সেস পাওয়া যায়, সেই সমস্ত টাইমগুলো অনলাইন রিসোর্সেস ইউজ করো। নিউজ অ্যানালিসিস দেখে নাও, কোনো পোর্টাল থেকে, অনেক পোর্টাল আছে। তো ট্রাভেল টাইমটা কাজে লাগাতে হবে এবং টিফিন আওয়ার্সটা কাজে লাগাতে হবে। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ডাউনলোড করে নাও, এমসিকিউ সলভ করো। ওই টাইমগুলো যদি তোমরা কাজে লাগাও, দেখবে 1 আওয়ার বা 1.5 আওয়ার এক্সট্রা টাইম কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। কারণ কি, তোমাকে এক্সাম প্রিপারেশনের জন্য মনে রাখবে মিনিমাম তোমাকে 35 আওয়ার্স অফ সিরিয়াস স্টাডি দরকার ইন আ উইক করতে হবে। কিন্তু এক সপ্তাহে মিনিমাম 35 ঘন্টার সিরিয়াস পড়াশোনা কিন্তু তোমাকে করতে হবে। ডেফিনেটলি এটা ভ্যারি করবে পার্সন টু পার্সন, যার যেমন ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। আমি ইন জেনারেল এটা বলছি, তোমরা তোমাদের মতো করে ভেবে নিতে পারো, কিন্তু ইন জেনারেল এই স্টাডিটা কিন্তু লাগবে, না হলে তুমি পিছিয়ে পড়বে। এবং আগেই যেটা বললাম, স্টার্ট উইথ বেসিক্স, একদম বেসিক থেকে শুরু করো। কম্বাইন্ড প্রিপারেশন ফ্রম ডে ওয়ান, ইউ হ্যাভ টু পারসিউ কম্বাইন্ড প্রিপারেশন ফর প্রিলিমস অ্যান্ড মেন্স। নাও, তোমার স্ট্র্যাটেজিটা কিভাবে হবে? প্রথম 3 মাস আমি যে বইগুলো বললাম, এই বইগুলো ভালো করে কভার করে নাও, একদম বেসিক থেকে শুরু করে। যে বই বললাম, প্রথম 3 মাসে ফার্স্ট রিডিং কমপ্লিট করো ভালোভাবে। ফার্স্ট রিডিং কমপ্লিট করো, 3 মাস মতো টাইম নাও। দেন ওগুলোকে রিভাইজ করো নেক্সট 2 মান্থসে। 5 মাস চলে গেল। নেক্সট 1 মান্থে তুমি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সলভ করা শুরু করো। তুমি লাস্ট 5 মাস ধরে যা পড়েছো, 1 মাসে এমসিকিউ সলভ করো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার নিয়ে। তুমি দেখো 5 মাস ধরে যা পড়েছো সেটার রিফ্লেক্ট হচ্ছে কিনা, তুমি এমসিকিউ সলভ করতে পারছো কিনা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 1 মাস সলভ করবে, যখন করবে তুমি, যখন তোমার আনসারকে ইভ্যালুয়েশন করবে, তখনই তোমার সেটা আরেকবার রিভাইজ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, 5 মাসে দুবার রিভিশন হচ্ছে, 1 মাসে এমসিকিউ করার সময় আরেকবার রিভিশন হচ্ছে, 3 টাইমস রিভিশন হয়ে যাচ্ছে। তারপর পরের 2 মাসে তুমি দুটো ডিফারেন্ট প্র্যাকটিস সেট কিনবে মার্কেট থেকে, দুটো ডিফারেন্ট পাবলিকেশনের, আবার বলছি দুটো ডিফারেন্ট পাবলিকেশনের টেস্ট সিরিজ কিনবে মার্কেট থেকে, প্র্যাকটিস সেট কিনে সেটাকে এক একটা 1 1 মাস করে সলভ করো। 2 মাসে যখন সলভ করবে, তখন তোমার ইভ্যালুয়েশনের সময় সময় টোটাল সিলেবাসটা টোটাল আর একবার রিভিশন হয়ে যাচ্ছে, মানে তোমার 4 বার রিভিশন হয়ে যাচ্ছে। এই 8 মাস ধরে তুমি যদি এই জার্নিটা করো উইথ ডেডিকেশন ডিসিপ্লিন, আমি তোমাকে মানে শিওরিটি দিতে পারি যে তুমি অবশ্যই এক্সাম ক্র্যাক করতে যাচ্ছ। সো বেসিক্যালি আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, 8 মাসের স্ট্র্যাটেজি, তুমি এইভাবে ফলো করো। এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, এবং তোমার যদি মনে হয় তুমি এর থেকে কম বেশি তোমার মতো করে তুমি পার্সোনালাইজড করে নিতে পারো। কারণ আলটিমেটলি সবকিছু ডিপেন্ড করবে তোমার ডেডিকেশন, সিনসিয়ারিটি, ডিসিপ্লিন এবং তোমার পার্সোনাল ক্যাপাসিটির উপরে। কিন্তু এটা একটা আমি ইন জেনারেল স্ট্র্যাটেজি বললাম, এটা ফলো করলে কিন্তু অবশ্যই সাকসেস আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব আগের ভিডিওটা দেখে নেবে, কারণ এইটা আগের ভিডিওটার সেকেন্ড পার্ট বলতে পারো। তোমাদেরকে দুটো ইন এ হোল ফলো করতে হবে। এবং ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য অলরেডি আমি ইন্ডিয়ান ইকোনমি শুরু করেছি, ইন্ডিয়ান পলিটি শুরু করেছি, মডার্ন হিস্ট্রির উপরে আমি এমসিকিউ দিচ্ছি, একটু টাফ এমসিকিউ দিচ্ছি যাতে তোমাদের রিভিশনটা ভালো হয়, প্রিপারেশনটা ভালো হয়। তোমরা সেগুলো দেখতে পারো। এবং আমার চ্যানেলে আমি আরো ডাব্লিউবিসিএস রিলেটেড স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আসবো, সেগুলো তোমরা ফলো করতে পারো। আলটিমেটলি যেটা দরকার, তুমি তোমার গোল সেট করে নাও, তুমি তোমার মতো করে স্ট্র্যাটেজি বানাতে পারো। আমি জাস্ট তোমাকে একটা আউটলাইন দিলাম,
একটা আউটলুক দিলাম, তুমি তোমার মতো করে করে নিতে পারো। কিন্তু আমি যেগুলো বলতে চাইলাম, যদি সেগুলো তুমি ফলো করো, তুমি অবশ্যই সফল হবে। কেমন? সো ডিসিশন নিয়ে নাও, শুরু করে দাও। তোমার বেসিক প্রিপারেশন থেকে অন্যান্য রিসোর্সেস গুলো কালেক্ট করো, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করো, শুরু করে দাও। আর একটা জিনিস বলবো যে অনলাইনে বেশি টাইম কাটাবে না। যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দরকার নেই, তুমি যে কোনো চ্যানেল থেকেই পড়ছো, যদি তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, যদি তুমি স্যাটিসফাইড থাকো, তাহলে সেখানেই লেগে থাকো। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি তোমার রিসোর্স বেস বেশি বাড়াবে না, তাহলে দেখবে হয়তো 8 মাস 9 মাস প্রিপারেশনের পরে সবকিছু একটু একটু হয়ে গেছে, ছাড়া ছাড়া হয়ে গেছে, সেটা নিট হবে না। রিসোর্স কম রাখো, যতটা সম্ভব কম রাখো, যেটুকু দরকার সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট বার করো। কেমন? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই শেষ করছি। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো প্রিপারেশনের জন্য, দেখতে থাকো, আশা করি সাকসেস হবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।